প্ল্যাটফর্ম নম্বর 1-এ দাঁড়ালো ট্রেনটা। ছোট সুটকেসটা হাতে নিয়ে বগি থেকে নেমে পড়লাম মৌলিগ্রাম হল্ট স্টেশনের নিঝুম প্ল্যাটফর্মে। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 1টা। গাড়ি পাক্কা 6 ঘন্টা লেট, নইলে আমার এইখানে নামার কথা সন্ধ্যা 7টার সময়। একেই জানুয়ারি মাসের প্রচণ্ড ঠান্ডা, তার উপর আবার চারিদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন। নিজের থেকে দুহাত দূরে কি আছে তাই ভালো করে ঠাহর করা কঠিন। আমার গরম স্যুটের ভেতরেও বেশ খানিকটা শিহরণ অনুভব করলাম। উত্তরবঙ্গের এই ছোট্ট স্টেশনে আমি একাই নামলাম ট্রেন থেকে, কাউকে গাড়িতে উঠতেও দেখলাম না। প্ল্যাটফর্ম একেবারেই জনমানব শূন্য। ভালো করে লক্ষ্য করে দেখলাম মৌলিগ্রাম স্টেশনে মাত্র 2টো প্ল্যাটফর্ম। একটা ছোট ওভারব্রিজ সেই দুটিকে সংযুক্ত করেছে লম্বা প্ল্যাটফর্মের পাশে লাগানো কাঠের ব্যারিকেডের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে অনেক নাম না জানা পাহাড়ি গাছগাছালি। কিছুটা দূরত্বে পরপর মাথা তুলে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টগুলো নীরবে জ্বলজ্বল করছিল। এইখানে ট্রেন দাঁড়ায় মাত্র 2 মিনিট। সেই ক্ষণিক সময় অতিক্রম হওয়া মাত্রই গার্ড হুইসেল বাজিয়ে সবুজ আলো দেখালেন। 3 বার হর্ন দিয়ে ট্রেন ঝিকঝিক শব্দ তুলে এগিয়ে চলল তার পরবর্তী গন্তব্যের দিকে। ট্রেনের অন্তিম কোচের পেছনের লাল আলোটা কুয়াশার পুর চাদর ফুঁড়ে অনেক দূর অবধি চোখে পড়ছিল। ওটা রাত্রির তমসায় সম্পূর্ণভাবে বিলীন না হয়ে যাওয়া পর্যন্ত সেদিকেই নির্মিষে তাকিয়েছিলাম। ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যেতেই আবার গোটা স্টেশন জুড়ে নেমে এলো নিশীথের গাঢ় আধার এবং শ্মশানের নীরবতা। ও, কথায় কথায় তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি ডক্টর এজাজুল হক, বয়স 29, থাকি কলকাতায়। এই প্রথমবার মৌলিগ্রামে এসেছি বন্ধু সিরাজের নিমন্ত্রণ পেয়ে। আমি আর সিরাজ দীর্ঘ 10 বছর ধরে একসাথে পড়েছি কলকাতার এক নামকরা স্কুলে। স্কুলের গণ্ডি পেরিয়ে আমি যদিও ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নেই, কিন্তু সিরাজ ঠিক করে যে সে ইন্টারমিডিয়েট অবধি পড়ে দেশে ফিরে যাবে ওর পৈতৃক ব্যবসা সামলাতে। উত্তরবঙ্গের এই প্রত্যন্ত গ্রামাঞ্চল হলো ওর 3 পুরুষের ভিটেমাটি। বিধবা মা আর ছোট বোনকে নিয়ে ওদের সুখের সংসার। বহুদিন থেকে পীড়াপিড়ি করছিল যাতে আমি অন্তত কিছুদিন ওর কাছে কাটিয়ে যাই। তাই এইবার ওর চিঠি পেয়ে বেশি 7-5 না ভেবেই বেরিয়ে পড়লাম। কিন্তু এই তাড়াহুড়া করতে গিয়ে একটা চরম মূর্খামিও করে ফেলেছি। আমার আসার তারিখটা সিরাজকে অগ্রিম জানানো হয়নি। জেনে শুনেই কাজটা করেছিলাম। ভেবেছিলাম হঠাৎ করে সোজা বাড়িতে হাজির হয়ে ওকে একদম চমকে দেব। কিন্তু এখন দেখছি যে এরকম উদ্ভট সারপ্রাইজ না দিলেই ভালো হতো। এত গভীর নিশুতি রাতে এই গ্রামে তো কোনো যানবাহন পাওয়ার সম্ভাবনাই নেই। আর আমার বন্ধু যেহেতু আমার আসার খবর পায়নি, তাই ও যে আমায় রিসিভ করবে, স্টেশনে লোক পাঠাবে, সেই আশাও করা বৃথা। সব লেজে গোবরে হয়ে গেল ট্রেনটা লেট করে। বেশ বুঝতে পারছিলাম আজ স্টেশনেই আমাকে নিশিযাপন করতে হবে। প্ল্যাটফর্মের আরেক প্রান্তে এক পিতাব আলো চোখে পড়ল। কুয়াশার নিবিড় আবরণ কেটে কাছে যেতেই বুঝলাম সেই আলোর উৎস ছিল ছোট্ট একটা চায়ের ঘুমটির ভিতরে রাখা কালিমাখা এক টিমটিমে হারিকেন। যাক, তবুও একজন জীবিত মানুষের সন্ধান মিলল। দোকানি ঝাপটাপ বন্ধ করে বাড়ি ফেরার উপক্রম করছিল। আমাকে আসতে দেখেই একটু নড়েচড়ে বসলো। চা কত করে? আগে 4 আনা বাবু। এক ভার ধুমায়িত চা নিয়ে বসলাম। উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীতের এক কুয়াশাচ্ছন্ন গভীরে নিশীথে এই নির্জন পাহাড়ি স্টেশনের যে কি মায়াবী রূপ ফুটে ওঠে তা আমি বলে বোঝাতে পারবো না। পূর্ণিমার চাঁদ মধ্য গগনে ঝলমল করছে। তার মোহময় কিরণধারা ঘন কুহেলি জাল ছিন্ন করে গোটা স্টেশন চত্বরকে এক অপার্থিব আলো আধারিতে ভরিয়ে তুলেছিল। বশীভূতের মতো খানিকক্ষণ চেয়ে রইলাম। দিনের বেলায় এই স্টেশনে হয়তো বহু মানুষের সমাগম হয়, কিন্তু রাত্রিবেলা তার কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। সত্যিই তো এই পৃথিবীতে কত ব্যস্ততা, কত আসা যাওয়া,
কত মিলন, কত বিচ্ছেদ রয়েছে বুক ভরা আনন্দ, আবার তার সাথেই পাল্লা দিয়ে আছে হৃদয় ভাঙা যন্ত্রণা। কত রকম কাণ্ড কারখানাই যে চলছে এই পৃথিবীতে, আমরা কতটুকুই বা খবর রাখি। কোনো এক রাত্রিচর পাখির ডাকে আমার ভাবনার তার কেটে গেল 1:45। না, অনেক রাত হয়ে গেছে। এতক্ষণে দোকানিও তার ঘুমটি বন্ধ করে চলে গেছে। এখন এই স্টেশনে আমি সম্পূর্ণ নির্বান্ধব। তাড়াতাড়ি চা শেষ করে বিষণ্ণ মনে একটা পাথরের বেঞ্চে গিয়ে বসলাম। পকেট থেকে একটা সিগারেট বার করে ধরাতে যাব, হঠাৎ ওই নিস্তব্ধ প্রান্তরে এক সুরেলা কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। এই যে শুনছেন, কে? চকিতে ঘুরে তাকাতেই দেখি দূরে একটি মানুষের অবয়ব আমার দিকে হেঁটে আসছে। কুয়াশার দেওয়াল পার করে আমার সম্মুখে এসে দাঁড়ালো সেই মূর্তি। একটা মেয়ে, বয়স হবে 23-24-এর কাছাকাছি। পরনে কচি কলাপাতা বর্ণের লাল পাড় শাড়ি, মুখখানা বেশ মিষ্টি, মাথা ভর্তি কোকড়ানো চুল বাতাসে এলোমেলো হয়ে উঠছিল। আমাকে অমন স্তম্ভিতভাবে চেয়ে থাকতে দেখে খিলখিলিয়ে হেসে উঠল মেয়েটি। নূপুর ধ্বনির মতো ওর হাসির শব্দ প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত অবধি প্রতিধ্বনিত হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমি খানিকটা লজ্জিত হয়ে চোখ নামিয়ে নিলাম। এত রাতে কোন ট্রেনের অপেক্ষা করছেন আপনি? বলে উঠল মেয়েটা। রাতের শেষ গাড়িটা তো ঘন্টাখানেক আগেই বেরিয়ে গেছে। জানি, ওই ট্রেন থেকেই আমি নেমেছি। গাড়িটা বিশ্রী রকম লেট করায় এখানে ফেসে গেছি। আসলে আমার নামার কথা তো সন্ধ্যাবেলায়। বুঝেছি। মেয়েটা মাথা নাড়ল। আচ্ছা, আপনাকে কেউ নিতে আসেনি? না, আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমি এখানে এসেছি আমার বন্ধুর সাথে দেখা করতে, কিন্তু সে আমার আসার কোনো আগাম খবর পায়নি। এখন তো এই অজপাড়াগাঁয়ে কোনো রিক্সা টিক্সাও পাওয়া যাবে না। তা ঠিক, মহা সমস্যায় পড়েছেন দেখছি। আমার মনে কিন্তু একটা খটকা লাগলো। আমার খুব স্পষ্ট মনে আছে, আমায় বাদ দিয়ে অন্য কেউ এই স্টেশনে নামেনি। তাছাড়া এতক্ষণ ধরে তো আমি এই প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছিলাম, কিন্তু ওই বৃদ্ধ চা বিক্রেতাকে ছাড়া অন্য কোনো মানুষের অস্তিত্ব মোটেও খুঁজে পাইনি। তবে মাটি ফুঁড়ে কোত্থেকে হলো এই তরুণীটির আবির্ভাব? কী তার উদ্দেশ্য? আর কেনই বা সে আমার মতো একজন অচেনা পুরুষ মানুষের ব্যাপারে এত বেশি কৌতূহল দেখাচ্ছেন? মনে অনেকগুলো প্রশ্ন একসাথে উদয় হওয়াতে কেমন যেন এক ধাঁধায় পড়ে গেলাম। আচ্ছা, একটা কথা বলুন। প্রাথমিক জড়তাটা কাটাবার জন্য একবার আমি মুখ খুললাম। আপনিও কি ওই ট্রেন থেকেই নামলেন? আমার এই প্রশ্নের কোনো উত্তর দিল না মেয়েটি, যেন শুনেও শুনতে পেল না। কথা ঘোরানোর ছলে বলল, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি জানতে পারি যে আপনি কার বাড়িতে যাবেন? সিরাজ কুমার ঘোষলের বাড়ি। ও, আমি চিনি। আগন্তুক হঠাৎ কিছুটা সম্প্রতিভ হয়ে উঠল। তা সে তো এইখান থেকে বড়জোর 1/2 মাইল দূর। মিছিমিছি স্টেশনে সারা রাত বসে হয়রান হওয়ার চাইতে হেঁটে চলে যাওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হতো নাকি? কি করে যাব? আমি মৌলিগ্রামে এই প্রথমবার এসেছি। রাস্তাঘাট যে কিছুই চিনি না। তাও বটে। মেয়েটা খানিকক্ষণ গম্ভীরভাবে চিন্তাভাবনা করে শেষে একটু ইতস্তত করে বলল, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি আপনাকে সেইখানে পৌঁছে দিতে পারি। আমি তো এই গ্রামেরই মেয়ে, তাই এখানকার সব রাস্তাই আমার নখদর্পণে। বুকটা ধড়াস করে উঠল। এত রাতে একটা অচেনা মেয়ের ভরসায় অজানা পথে ঘাটে বেরিয়ে পড়ব? শুনেছি এসব গ্রাম অঞ্চলে নাকি আজও ঠগীর দল বেরোয়। পথভ্রষ্ট পথিকদের ভুলিয়ে ভালিয়ে এনে তাদের হত্যা করে সর্বস্ব লুণ্ঠন করে।
মেয়েটা কি তেমনই কোনো দলের সঙ্গে? না না, আমি হয়তো একটু বেশি ভেবে ফেলেছি। সকাল হতে এখনো ঢের দেরি। সারাটা রাত স্টেশনে বসে বসে জমে বরফ হওয়ার চাইতে বেরিয়ে পড়াই মঙ্গল। আর বেশি বিরক্তি করলাম না, একটা সঙ্গীও জুটে গেল। আধ মাইল পথ দিব্যি গল্প করতে করতে চলে যাওয়া যাবে, বাকিটা ভগবানের ভরসা। তবে তাই চলুন। অনেক ধন্যবাদ, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। সেই ভালো শহুরে মানুষ শেষে বিদেশ বিভুঁইয়ে এসে বিপদে পড়তেন। আপনি কি করে জানলেন যে আমি শহর থেকে আসছি? আমার এই বোকা বোকা প্রশ্ন শুনে মেয়েটি আবার খিলখিলিয়ে হেসে উঠল। বুঝবো না আবার? শহরের মানুষ না হলে কেই বা এমন সুটবুট পরে গ্রামের মাটিতে ঘুরে বেড়ায়? তাছাড়া মৌলিগ্রামে পা রাখা স্তক আপনি যেমন নাজেহাল হচ্ছেন তা অবশ্য ঠিক। আপনি নিজের সম্পর্কে তো কিছুই ভেঙে বললেন না। অন্তত আপনার নামটুকু জানতে পারি? পারুল। যদিও নামটা যথেষ্ট প্রচলিত এবং বহুশ্রুত, তবুও কেন জানি এই নামটা শোনা মাত্রই আমার ভিতরটা ছ্যাদ করে উঠল। এই হাড় কাঁপানো শীতের মধ্যে আমি আমার থ্রি পিসের ভিতরে কুলকুল করে ঘামতে লাগলাম। আর বাক্য ব্যয় করে কাজ নেই। পারুল একটু অধৈর্য হয়ে উঠল। চলুন, উঠে পড়ুন এবার। মেয়েটা আমার আগে আগে হাঁটা শুরু করলো। আমিও হাতে সুটকেসটা বাগিয়ে অন্ধকারের মধ্যে ওকে চুপচাপ অনুসরণ করতে লাগলাম। আমরা বড় রাস্তা ধরে হাঁটছি। পাথরে নুড়ি বসানো পথের দুধারে পাইন বা দেবদারু জাতীয় পাহাড়ি গাছের ঘন সারি। সুদূরের পর্বতমালা যেন সেই আদিম যুগের কোনো এক দার্শনিকের ন্যায় নির্লিপ্তভাবে দাঁড়িয়েছিল। পূর্ণ চন্দ্র তার জ্যোৎস্নায় সমস্ত ভাণ্ডার উজাড় করে সেই ধুধু প্রান্তরটাকে আলোকের বন্যায় ধুইয়ে দিচ্ছিল। পারুল আমার সামনে পথ চলতে চলতে এক নাগারে বকে যাচ্ছে। কত রকমের গল্প যে শুনিয়ে চলেছে। এই গ্রামের গল্প, নিজের ছোটবেলার গল্প, এই গ্রামে জন্ম থেকে নিয়ে বড় হয়ে ওঠার কাহিনী, আরো কত কি। খুব প্রাণ খুলে আমার সঙ্গে কথা বলে চলেছে, যেন আমি ওর বহুকালের চেনা। যদিও আমি দুম করে ওর সাথে অতটা সহজ হতে পারছিলাম না। খানিকটা দূরত্ব বজায় রেখে আড়ষ্টভাবে হেঁটে চলেছি, আর ওর প্রত্যেকটা কথায় হ্যাঁ হুঁ করে যাচ্ছি। কিছুটা রাস্তা সোজা গিয়ে পারুল বাঁ দিকে বাঁক নিয়ে একটা সরু আলপথ ধরল। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই আমার মনের সন্দেহ আঁচ করে বলল, এই পথ দিয়ে অনেকটা শর্টকাট হবে, বুঝলেন? তবে এই রাস্তাটা ধরলে মাঝপথে দত্তকের বাগান পড়বে। আপনি ভয় পাবেন না তো? কেন ভয় পাবো কেন? শুনেছি ওখানে তেনাদের খুব উপদ্রব আছে কিনা। কাদের? চোর ডাকাতের? ধুর! পারুল আবার নিজের সেই চিরপরিচিত হাসিতে ফেটে পড়ল। আরে তেনাদের উপদ্রব গো, রাত্রিরে যাদের নাম নিতে নেই আর বলতে হবে না। যে কোনো সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষের পক্ষে এইটুকু ইঙ্গিতই যথেষ্ট। বুঝতে বাকি রইল না যে পারুল কাদের কথা বলতে চাইছে। তবে একদিক থেকে ভালোই হলো, আমি আপনাকে রক্ষা করে নিয়ে যাব। আমি থাকতে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। হাজার দুশ্চিন্তার মাঝেও এই কথা শুনে আমার হাসি পেয়ে গেল। মুখ ভেঙচে বললাম, ভারী একরত্তি মেয়ে তুমি। সে নাকি করবে আমাকে রক্ষা। ভূত যেন তোমার কথায় উঠে বসে। আগে নিজেকে রক্ষা করো। অবশেষে এসে গেল সেই দত্তদের বাগান। অবশ্য এখন এই স্থানটিকে বাগান না বলে জঙ্গল বলাই বেশি সমীচীন। বেশ একটা থমথমে ভুতুড়ে পরিবেশ। দীর্ঘদিনের অযত্নের ফলে বাগানের সমস্ত গাছপালা বৃহদাকৃতি ধারণ করেছে।
তাদের ডালপালাগুলো একে অপরের সাথে জট পাকিয়ে আড়াল করে ফেলেছে গোটা আকাশটাকে। ঠাস বুননি পাতার ফাঁক দিয়ে যেটুকু স্বল্প জ্যোৎস্নালোক আসছিল তা দিয়ে সৃষ্টি হয়েছিল এক বিস্ময়কর আলোছায়া। গাছের গাঢ় সবুজ পাতাগুলো নিশীথের মৃদু হাওয়ায় তীর করে কাঁপছিল। মাটিতে পড়ে থাকা শুকনো পাতার মোটা আস্তরণ দেখে বুঝলাম এই পথ বহুকাল ধরে অব্যবহৃত। রাস্তার দুধারে অন্ধকার জমাট বেঁধে আছে, আর সেই আধারে আমি স্পষ্ট অনুভব করলাম কারা যেন নিঃশব্দে সেখানে হাঁটাচলা করছে। ঠিক যেন অনেকগুলো চোখ আমাদের অগোচরেই আমাদের সব গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছে। ভয়ে আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। পারুলের কিন্তু এসবের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সেই আগের মতোই আপন মনে বকবক করতে করতে হেঁটে চলেছে। শুষ্ক পাতায় মর্মর ধ্বনি তুলে আমার দ্রুত পদক্ষেপে ওই অভিশপ্ত স্থান ত্যাগ করলাম। দত্তদের বাগান পার করে কিছু দূর এগোতেই পারুল থমকে দাঁড়ালো। এই তো আমরা এসে গেছি। সামনে যে একটা বড় লোহার গেট দেখতে পাচ্ছেন, ওটাই হলো ঘোষালদের বাড়ির ফটক। আপনি চলে যান, আমি তাহলে এবার আসি। মানে? আমি আকাশ থেকে পড়লাম। এই অন্ধকারে আপনি একা একা কোথায় চললেন? এত রাতে আমি কোনো মেয়েকে একা ছেড়ে দিতে পারি না। আমিও আপনার সঙ্গে যাচ্ছি। আরে না না, আপনি ব্যস্ত হবেন না। আমার বাড়ি তো এই সামনের দুটো বাড়ি ছেড়েই, আমি ঠিক চলে যেতে পারবো। শুভরাত্রি। আমি কিছু বলার আগেই পারুল হন হন করে হেঁটে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। কিছুক্ষণ ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে থেকে আমিও আবার ধীর পথে হাঁটা দিলাম সিরাজের বাড়ির দিকে। আশ্চর্য ব্যাপার, এই মুহূর্তে আমার হাত ঘড়ির কাঁটা প্রায় 3-এর ঘর ছুঁই ছুঁই, কিন্তু বাড়িতে এখনো আলো জ্বলছে। দরজাটাও হাট করে খোলা। শটান ভিতর ঢুকে গেলাম। সামনের ঘরে দাঁড়িয়ে 3-4 বার নাম ধরে ডাকতেই সিরাজ বেরিয়ে এলো। এ কি এজাজ, তুই? হ্যাঁ রে, অনেকদিন ধরে আসতে বলছিলি, তাই আজ সশরীরেই হাজির হয়েছি। কিন্তু এ কি দেখছি, তোর চোখে জল কেন রে? ওইসব কথা পরে হবে, তুই আগে ভিতরে আয় দেখি। এত দূর থেকে এসেছিস, বাজে কথা বাদ দে ভাই, আগে আমাকে সব কথা খুলে বলতো কি হয়েছে। সিরাজ বলবে কি, সে নিজেই 2 হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। আমার সব কিছু শেষ হয়ে গেল রে ভাই, আমার ছোট বোনটা। সিরাজ আমাকে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল পাশের ঘরটায়। সেই ঘরে ঢুকে ভিতরকার দৃশ্য দেখে আমার হাত থেকে সুটকেসটা প্রায় খসে পড়ল। ঘরে বেশ কিছু লোকজনের ভিড়, সবার মুখেই গভীর শোকের কালো ছায়া। একদিকে দাঁড়িয়ে কিছু ছোট ছোট বাচ্চা হাপুস নয়নে কাঁদছে। কয়েকজন মহিলা মিলে সাদা থান পরা এক বৃদ্ধা, সম্ভবত সিরাজের মা, কে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। আর ঘরের ঠিক মাঝখানে শোয়ানো আছে এক নারীর মৃতদেহ। ফর্সা রং, মাথায় কোকড়া চুল এবং তার গায়ে সেই কচি কলাপাতা রঙের লাল পাড় শাড়ি, গলায় রজনীগন্ধার মোটা একখানা হার। মুখমণ্ডল জুড়ে খেলে বেড়াচ্ছে এক অদ্ভুত শান্তি। পুরো ঘরটা পরিপূর্ণ হয়েছিল ফুল আর ধূপকাঠির সুগন্ধে। আমার ছোট বোন পারুল। সিরাজ ডুকরে উঠল। আমাকে আর মাকে একা ফেলে রেখে। পারুলের শেষকৃত্য সমাধা করে শ্মশানঘাট থেকে ফিরতে আমাদের সকাল হয়ে গেল। পরে সিরাজ আমায় সব কিছু খুলে বলেছিল। কাল বিকেলে পারো জল আনতে নদীতে গিয়েছিল। আমাদের গ্রামে তো জলের ভীষণ সংকট, তাই বাড়ির বেশিরভাগ কাজের জন্য নদী থেকেই জল তুলে আনতে হয়। পারো রোজকার মতো কাল বিকেলেও গিয়েছিল নদীর ঘাটে। জল তুলে উঠে আসার সময় ও দেখে যে একটা বছর 5-এর বাচ্চা জলে হাবুডুবু খাচ্ছে। বোধহয় স্নান করতে করতে বেশি গভীরে চলে গিয়েছিল। আমার বোন কোনো দিকে না তাকিয়ে ওকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু পাহাড়ি নদীর ভীষণ তোড়ে নিজেকে সামলে রাখতে পারেনি।
শেষ পর্যন্ত বাচ্চাটা রক্ষা পেয়ে গেল, কিন্তু ফুসফুসে অতিরিক্ত জল ঢুকে যাওয়ার ফলে পারোকে আর বাঁচানো গেল না। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার ওকে পরীক্ষা করেই মৃত বলে ঘোষণা করে দেয়। আমি সিরাজকে বুকে জড়িয়ে ধরলাম। বড় মায়া লাগছিল বেচারাকে এই অবস্থায় দেখে। আমার বোনটা বড় ভালো ছিল রে। আমার বুকে মুখ গুজে সিরাজ ফুপাতে ফুপাতে বলল সবার বিপদে আপদে পাশে দাঁড়াতো, দুস্থ শিশুদের বিনামূল্যে পড়ানো থেকে শুরু করে গরিব দুঃখীদের খাবার ও বস্ত্রদান করত। এইসব কাজে মেয়েটার ছিল অগাধ উৎসাহ। শেষে কি না ওরই কপালে এমনটা লেখা ছিল। বিধির লিখনের ওপর আমি আর কি বলবো। বন্ধুকে সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে ওর পিঠ চাপড়াতে লাগলাম। পরে একদিন সকালবেলা সিরাজ প্রাতরাশের টেবিলে বসে আমাকে জিজ্ঞাসা করছিল, হ্যাঁ রে এজাজ, তুই তো এখানে এই প্রথমবার এলি, তাও অত রাতে আমাদের বাড়ি চিনে পৌঁছলি কি করে? আমাকে একজন তোর বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল। বলিস কি রে, কে তোকে এই ভুতুরে ঠান্ডার মধ্যে পথ চিনিয়ে আনলো? সেই মুহূর্তে তখন ওর প্রশ্নের কোনো উত্তর দেইনি আমি, মৃদু হেসেছিলাম শুধু। আচ্ছা ভাই, আসার পথে তুই দত্তদের বাগানের পথটা ধরিসনি তো? আমি ওই পথ ধরেই এসেছিলাম। হায় ভগবান, এ আমি কি শুনছি? চমকে উঠেছিল সিরাজ। ওই রাস্তা তো কেউ দিনের আলোতেও মারায় না। শুনেছি নাকি ওই দত্তদের বাগানটা ভালো জায়গা না। কে আমার ক্ষতি করতো সিরাজ? আমার সঙ্গে যে সাক্ষাৎ আমার রক্ষা কবচ ছিল, সে থাকতে কেই বা আমায় ছুতে পারত। রক্ষা কবচ মানে? আমি চায়ের পেয়ালাটা টেবিলে নামিয়ে রেখে সিরাজের কাঁধে হাত রেখে বলছিলাম, তুই ঠিকই বলছিলি রে, পারুল সত্যি বড় পরোপকারী ছিল এবং ওর বিপদগ্রস্ত মানুষের সাহায্য করার স্বভাবটা কিন্তু এখনো একটুও পাল্টায়নি, মৃত্যুর পরেও না। তো এই ছিল আজকের গল্পটা। যদি আপনাদের কাছে আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।